নির্বাচন কমিশনের যে প্রতীক, সেই প্রতীকগুলো সিলেক্ট করার কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া নাই। বিএনপি সহ রাজপথে যে সকল গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ছিল, যারা গত 15 বছর নির্বাচন থেকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত ছিল, এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যারা ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল, সকলের সন্নিহিত প্রচেষ্টার মধ্য দিয়ে, চিন্তার মধ্য দিয়ে একটি নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে কোনো একটা দিন। সে আলোচনাটাই কিন্তু এখন দেশব্যাপী আছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে এবং রাজনৈতিক মাঠে নানান বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আমাদেরকে পিছিয়ে দেয়া। আমরা যাতে একটা নতুন রাজনৈতিক দল হিসেবে, বাংলাদেশে একটা নতুন শক্তি হিসেবে, এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো, বলেন যে আমাদের এখন রাজনীতি করতে গিয়ে এখন এখানে সেখানে নানা রকম একটু এনার্কি হয়, বিশৃঙ্খলা হয়, বড় রাজনৈতিক দল হয়। এখন কারা কারা করছে, কারা কিভাবে কি করছে, এই জিনিসগুলো আমাদের দেখার ব্যাপার আছে, এগুলো তদন্ত হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, নিশ্চয়ই আপনারা টেলিভিশন সেটের সামনে এই মুহূর্তে যারা বসেছেন, দেশি কিংবা প্রবাসী, তারা প্রত্যেকেই হয়তো আগামী জাতীয় নির্বাচনের খবর নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় মশগুল রয়েছেন। আলোচনা করছেন কে কোন জোটে যাচ্ছে, কে হচ্ছে কাদের প্রার্থী, এবং নির্বাচনের যে ডামাডোল সে বিষয়গুলো নিয়েও হয়তো আপনাদের মধ্যে আলোচনা হচ্ছে। আজকে আলোচনার বিষয়ে জোটের সমীকরণ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি, আমার ডান পাশে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। রফিক ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং একই সাথে বাঁ পাশে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা আহমেদ নূর, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রথমেই ভোটের যে উৎসব, সেই উৎসব যে শুরু হয়েছিল বিশেষ করে বিএনপির প্রার্থী ঘোষণার পরে, সেই উৎসবটি আরও একটু রঙিন হয়ে উঠেছিল। এই উৎসবের রঙিনের মাঝখানে, আনন্দের মাঝে হঠাৎ করে আজকে আবার বিষাদের একটু ছায়া। কারণ হচ্ছে চট্টগ্রাম ৮ আসনের মনোনীত বিএনপির প্রার্থীর গণসংযোগে হামলা এবং গুলির ঘটনা ঘটেছে। 2 জন গুলিবিদ্ধ, একজনের অবস্থা আশঙ্কাজনক। সেখান থেকেই শুরু করি। অ্যাডভোকেট রফিক শিকদার, নির্বাচনের তফসিল ঘোষণা হলো না, কেবলমাত্র মনোনয়ন ঘোষণা করা হলো। সেই অবস্থায় প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে যে উৎসব নাকি গণসংযোগ, সেটিও একটি ব্যাপার ছিল। উৎসবের যে আমেজ, সেখানে কতটুকু পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা? তারা কি মনে করছেন যে বিজয়ী হয়ে গেছেন? এটি কি সেটির উৎসব নাকি গণসংযোগের উৎসব? আর সাথে সাথে এই যে হামলা শুরু হলো, এর আগেও নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব একটা দুটো হলো, যদিও এই হামলায় কারা করেছে এখন পর্যন্ত নিশ্চিত না। তাহলে এই কতদূর এই অবস্থার শঙ্কার জায়গাটা কোথায়, একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক হুমায়রা জাহান নূর এবং যারা দেখছেন মাই টিভির সামনে বসে, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, দীর্ঘদিন পরে একটি সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনা নিয়ে সরকার এবং নির্বাচন কমিশন আগাচ্ছে। একই সাথে যদি বলি, বিএনপি সহ রাজপথে যে সকল গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ছিল, যারা গত 15 বছর নির্বাচন থেকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত ছিল, এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যারা ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল, সকলের সন্নিহিত প্রচেষ্টার মধ্য দিয়ে, চিন্তার মধ্য দিয়ে একটি নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে কোনো একটা দিন। সে আলোচনাটাই কিন্তু এখন দেশব্যাপী আছে। এর মধ্যে নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসে ঘোষণা করা হবে আমরা শুনেছি, সেটিও সত্য। রাজনৈতিক দলগুলো নানানভাবে তাদের জনগণের কাছে যাচ্ছে নানান মেসেজ নিয়ে। আমরা শুরু থেকেই বলেছি যে নির্বাচন কখনো সহজ হয় না, এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। জাতীয় নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, এটি যে একটা চ্যালেঞ্জের ব্যাপার, এটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে বারবার বলেছেন। সুতরাং এখানে আমাদের কোনো প্রার্থীর চিন্তা করার কোনো কারণ নেই। যারা আগামী দিনের প্রার্থী হবে, এখন তো একটা সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে, এবং সেটি যদি আমি আপনাকে বলি যে চ্যালেঞ্জটা কি, মানে প্রার্থীদের যে চ্যালেঞ্জটা কি অন্য প্রার্থীদের ব্যাপারে নাকি অভ্যন্তরীণ চ্যালেঞ্জ? না, আমি বলছি প্রার্থীদের যে আপনার তাদের যে আপনার এই পরীক্ষায় রাখলো আর কি, একটা বিএনপি একটা তালিকা তফসিলের আগে একটা ঘোষণা করে যে তাদের অ্যাক্টিভিটিসগুলো কি। একই সাথে যদি বলি, চ্যালেঞ্জ হচ্ছে আপনার নির্বাচনটা একটা চ্যালেঞ্জ, ভোটারদেরকে অংশগ্রহণ করানো, রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করা, ভোট দেওয়া, সুষ্ঠুভাবে নির্বাচন করা, পরিবেশ রক্ষা করা, এগুলো একটা চ্যালেঞ্জের ব্যাপার। এটা একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি চিন্তা করে, একইভাবে নিশ্চয়ই এটা সরকার চিন্তা করছে
নির্বাচন কমিশনও চিন্তা করবে, অপরাপর যে সকল রাজনৈতিক দলগুলো আছে অংশগ্রহণ করবে, তারাও চিন্তা করবে, সকলে মিলিয়ে আমরা এটাকে সুষ্ঠু আবার সুন্দর নির্বাচন হবে, এটা আমাদের একটা চ্যালেঞ্জ। সেজন্য আমি বলবো যে এগুলো করতে যে বাধাগ্রস্ত কখনো কখনো হয়, ব্যাহত হয় এবং নানান রকমের একটা এনার্কিও হয়। আমি রফিক ভাই সেখানে একটু জানতে চাই, চ্যালেঞ্জটা আপনারা কি কয় রকম চ্যালেঞ্জ দেখছেন? নিশ্চয়ই অন্য প্রতিদ্বন্দ্বী যারা থাকবেন তাদের মধ্য দিয়ে বিজয়ী হয়ে আসা তো চ্যালেঞ্জ বটেই, কিন্তু অভ্যন্তরীণ যে চ্যালেঞ্জ সেটি কতটুকু আসলে? না, অভ্যন্তরীণ চ্যালেঞ্জ যেটা, সেটা যদি আমি আপনাকে বলি যে আমাদের দলের হাইকমান্ডের সামনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বক্তব্য ছিল, আমাদের বিভাগওয়ারি যে মিটিংগুলো, সেখানে প্রার্থীদেরকে ডাকা হয়েছিল, সেখানে আমরা সবাই একমত পোষণ করেছি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সামনে যে আমাদের দল যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। ঐক্যের কথা বলেছেন, ঐক্যের কথা আমরা বলেছি, আমাদের নেতা চেয়ারম্যান আমাদের ঐক্যের কথা বলেছেন, যাকে প্রার্থী দেওয়া হবে তার পিছনে কাজ করার কথা। আপনাকে যদি আমি আর একটু বলি একেবারে অভ্যন্তরের কথা, আমাদের 3 বিভাগ, কুমিল্লা বিভাগ, ফরিদপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ, আমাদের প্রথম অধিবেশনের প্রথম দিনে দ্বিতীয় দিন ডেকেছিল, দ্বিতীয় অধিবেশনে বিকেলে। সেখানে একটা পর্যায়ে আমাদের নেতা তারেক রহমান সাহেব আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমার মা, গণতন্ত্রের মা, তিনি 6 বার মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছেন এবং মুখোমুখি ছিলেন, তারপরে তিনি বাংলাদেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে জাননি, আসেননি। আমার ভাই নেই, আমি একাই তো ভাই, একাই ওনার সন্তান, তারপরে আমার কাছে তিনি আসেন নাই, ওনাকে পাইনি, আপনাকে তো ছেড়ে আসেন না। মায়ের দিকে তাকিয়ে ঐক্যবদ্ধ হন, এটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আমিও আবেগপ্রবণ হয়ে তখন আমি 2 হাত তুলে আমি বলেছিলাম আমরা শপথ নিলাম, আমরা সংহতি প্রকাশ করছি, আমরা শপথ নিলাম, আমরা আপনার নেতৃত্বে আমরা সব ঐক্যবদ্ধ। তখন আমাদের হাউজে যারা ছিলেন, আমাদের বিএনপির যারা প্রার্থী, আমার সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, সহকর্মী সহযোদ্ধা, প্রত্যেকে হাত তুলেছেন এবং আমরা আমাদের নেতাকে আমরা ঐক্যবদ্ধ দেখেছি এবং এইভাবে প্রত্যেকটা মিটিংয়ে সেগুলো হয়েছে। এখন আমি বলবো যে আমি একটু যদি মানে আপনাদের অভ্যন্তরীণ চ্যালেঞ্জটা নিয়ে একটু পরে শুনবো। আমি 1 মিনিট একটু শেষ করে দিই। ধরেন যে আমাদের এখন রাজনীতি করতে গিয়ে এখন এখানে সেখানে নানা রকম একটু এনার্কি হয়, বিশৃঙ্খলা হয়, বড় রাজনৈতিক দল হয়, এখন কারা কারা করছে, কারা কীভাবে কী করছে, এই জিনিসগুলো আমাদের দেখার ব্যাপার আছে, এগুলো তদন্ত হবে। চিটাগাংয়ে যে ঘটনাটা আপনি বললেন যে এরকম একটা ধ্বংসাত্মক ঘটনা, একটা হিংসাত্মক ঘটনা ঘটেছে, আমাদের ওখানকার আহ্বায়কে গুলিবিদ্ধ হয়েছে, সে প্রার্থীও বটে, এগুলো কারা করেছে নিশ্চয়ই আমাকে বেরিয়ে আসবে। তবে আমরা শুরুতেই বলবো না, যেটা আওয়ামী লীগ আগে বলতো, যে একটা গুলি হইলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর উপরে বা আগুন লাগলে বলতো যে বিএনপি নেতাকর্মীরা জড়িত আছে, বিএনপি জড়িত আছে, বিএনপি জামাত জড়িত আছে, এটা বলেই দিত তারা আগে। প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা শুনতাম আওয়ামী লীগের, বাট আমি সেটা বলতে চাই না আপনার সামনে। আমি বলবো যেগুলো তদন্ত হবে, তদন্তে বেরিয়ে আসবে, কারণ আছে চ্যালেঞ্জে। আপনি বললেন না চ্যালেঞ্জের মধ্যে এখানে নির্বাচন যেন না হয় এদেশে, এবং নির্বাচন যেন ব্যাহত করা যায় বা নির্বাচনের প্রক্রিয়া ব্যর্থ করা যায়, এরকমও কিন্তু পিছনে কিন্তু নানান অপশক্তি আছে। সেই জন্য আমরা সবগুলোকে চ্যালেঞ্জ গ্রহণ করি, আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ নির্বাচন হবে। ধন্যবাদ। অ্যাডভোকেট হুমায়রা আহমেদ নূর, আপনার কাছে সেই চ্যালেঞ্জ নিয়েই একটু আসি। চ্যালেঞ্জের যে জায়গায়, নির্বাচনী চ্যালেঞ্জে আপনারা যাচ্ছেন ইতিমধ্যেই, সেটি আমরা জানি, মোটামুটি দেশবাসী জানে, কিন্তু নির্বাচনী চ্যালেঞ্জে জেতার আগেই কি আপনারা প্রতীকের চ্যালেঞ্জে কি কিছুটা এটা কি বলবো, বিজয়ী না বিজিত, নাকি সেখানের চ্যালেঞ্জ থেকে একটু পেছপা হলেন, এটি কি একটু স্পষ্ট করবেন? আপনারা শাপলা নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছিলেন, বলেছেন শাপলা ছাড়া নির্বাচনেই যাবেন না বা মেনেই নেবেন না, অবশেষে কুড়িতে গিয়ে ঠেকেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা শাপলার দাবিতে যে আন্দোলন এতদিন করেছি, আন্দোলন মাঠের আন্দোলন না, আমাদের আন্দোলন ছিল ন্যায্যতার আন্দোলন। আমাদের আইনি ব্যাখ্যা এবং যথাযথ যুক্তি দেওয়ার পর আমাদের যেই রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য যেই প্রচেষ্টাটা ছিল, সেই প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আমাদের যুদ্ধটা ছিল বেসিক্যালি একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের যেই পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় নির্বাচন কমিশন কতটা সফল হয় সেইটা জাতির সামনে উন্মোচন করা। কারণ একটা নিরপেক্ষ স্বতন্ত্র প্রতিষ্ঠান তার নিজের মতো কাজ করবে, আইনের মধ্যে থেকে কাজ করবে এবং দেশের যাতে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় সেই জন্য কাজ করবে, এটাই তো সবার কাছে প্রতীক্ষিত। কারণ বিগত 3টা, যদি অন্তত 3টা নির্বাচন হিসেব করি, তার আগেরগুলো বাদই দিলাম,
আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের মানুষের নির্বাচনে অংশগ্রহণ করার যে অধিকার, যেই যেই সামান্য নাগরিক অধিকার, সেটা থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছিল। কেন? কারণ কোনো নিরপেক্ষ নির্বাচন কমিশন ছিল না। এই ধরেন একজন নির্বাচন কমিশনার কি পদ্ধতিতে বা কি নিয়মের মধ্য দিয়ে নিয়োগ হবে, সেই নিয়মটাও এখন যেই নিয়ম আছে সেটাও শেখ হাসিনার করে যাওয়া নিয়ম। সেই নিয়মেরও পরিবর্তন হয় নাই, সংস্কার হয় নাই। তারপরও আমরা আশা করেছিলাম যে অভ্যুত্থান পরবর্তীতে একজন নির্বাচন কমিশনার এবং তার যে হোল টিম, যে পুরো প্রতিষ্ঠান, তারা নিরপেক্ষভাবে কাজ করবে, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চেষ্টা করবে। কিন্তু দেখেন, শুরু থেকে আমাদেরকে বাধাগ্রস্ত করার জন্য আমরা যে একটা অভ্যুত্থানের শক্তি হিসেবে রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছে, আমাদেরকে নানা পদে বাধাগ্রস্ত করেছে। এই শাপলা প্রতীক নিয়ে নানা জনে নানান কথা বলছে, এমনকি আমাদের তো নিবন্ধন নিয়েই অনেক কথা বলছিল যে আমরা আসলে ক্রাইটেরিয়া ফিল আপ করে নিবন্ধন করতেই পারবো না। অথচ যেই তিনটা রাজনৈতিক দলকে গ্রিন সিগন্যালের কথা বলা হয়েছে নিবন্ধনের ক্ষেত্রে, শুধুমাত্র আমরাই একমাত্র রাজনৈতিক দল যে জাতীয় নাগরিক পার্টির সমস্ত ক্রাইটেরিয়া, এরকম এক্সস্টিভ ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। আর দুইটা রাজনৈতিক দলের আপনি যদি খোঁজ নেন, তাদের একটা পার্মানেন্ট সেন্ট্রাল অফিস বা একটা সেন্ট্রাল অফিসের যে ঠিকানা দেওয়া আছে সেটারই কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আর এখন আসেন শাপলার কথা যেটা বললেন, নির্বাচন কমিশনের যে প্রতীক, সেই প্রতীকগুলো সিলেক্ট করার কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া নাই। এইটা হচ্ছে আমাদের আক্ষেপের বিষয়। এইটার বিরুদ্ধে যেটা নিয়ে আমাদেরকে নানানভাবে নানান গল্পও বলা হয়েছে যে এই জন্য দেয়া যাচ্ছে না, সেই জন্য দেয়া যাচ্ছে না। আপনি যদি ছোট করে শুধু ওই দিকেই তাকান, যদি শাপলা কলি দেয়া গিয়েছে, শাপলাটাও দেয়া যাইতো। যদি এই ন্যাশনাল এমব্লেমের চারটার একটা এমব্লেম হিসেবে শাপলা না দেয়া যায়, তাহলে ধানের শীষও দেয়া যায় না, ওই তারকা চিহ্ন রাখা যায় না, আর অন্যান্য জাতীয় প্রতীকের কথা তো বাদই দিলাম। অ্যাডভোকেট নূর, আমরা সেই প্রসঙ্গে আপনারা অনেকবার বলেছেন, কিন্তু এই যে নিজেদের দাবি থেকে পিছিয়ে আসলেন, এটির কি কোনো রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে পিছিয়ে আসলেন? আচ্ছা দেখেন, আমরা দেখছি যে প্রথম থেকে এই পর্যন্ত আমাদের নানানভাবে আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য এইটা কোনো একটা অশুভ শক্তি নির্বাচন কমিশনকে ব্যবহার করে এবং রাজনৈতিক মাঠে নানান বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আমাদেরকে পিছিয়ে দেয়া। আমরা যাতে একটা নতুন রাজনৈতিক দল হিসেবে, বাংলাদেশে একটা নতুন শক্তি হিসেবে, এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো, আমার সহ আলোচক একটু আগে বললেন যে কারা বিশৃঙ্খলাগুলো করছে, অ্যানার্কিগুলো কোথা থেকে হচ্ছে, এইগুলো খোঁজ দিতে হবে। এইগুলো আসলে বিদ্যমান রাজনৈতিক কাঠামোতে যে পুরনো বন্দোবস্ত, এই পুরনো বন্দোবস্ত এবং পুরনো বন্দোবস্ত ফলো করা রাজনৈতিক দলের আভ্যন্তরীণ কোন্দল এবং নিজেদের মধ্যে ইন্টারনাল ক্ল্যাশ, এই কালচারটা রয়ে যাওয়ার কারণেই তো এই সমস্যাগুলো। এবং আমরা এই কালচার থেকে বের হয়ে একটা নতুন রাজনৈতিক কালচার বিল্ড করার জন্যই তো রাজনৈতিক দলটা করা। আমাদেরকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছিল, সেই ষড়যন্ত্রটা আমরা আসলে বন্ধ করার জন্য এই মুহূর্তে আমরা এই রেসে নামা ছাড়া আমাদের আসলে আর কোনো উপায় ছিল না। আমি হয়তো জানতে চাইবো, আপনি দুটো কথা বলেছেন, নিরপেক্ষতার ব্যাপারে মুখোশ উন্মোচন করতে চাচ্ছেন এবং নির্বাচন কমিশনকেও ব্যবহার করে, তার মানে নির্বাচন কমিশনও ব্যবহৃত হয়। যদিও আপনি বলেননি যে কারা করেছেন, আমি সে প্রশ্নে যাব, তবে আবারও একটু রফিক শিকদার আপনার কাছেই ঘুরে আসি। যে বিষয়টি ছিল যে নির্বাচনকালীন যে চ্যালেঞ্জ, আভ্যন্তরীণ বলেন, জাতীয় বলেন, আন্তর্জাতিক বলেন, অনেক চ্যালেঞ্জের মতো তো আন্তর্জাতিক আপনাদের অভ্যন্তরীণ চ্যালেঞ্জও দলের মধ্যে থাকে। প্রার্থী নিয়ে আমরা যে চ্যালেঞ্জের জায়গায় দেখেছি, প্রাথমিক কিন্তু ঘোষণা যেটি বলা হয়েছে মনোনয়ন, সেই মনোনয়নের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মধ্যে কি অনেকে ছিটকে পড়তে পারেন মনে করছেন? এবং সেই ছিটকে পড়ার জন্য কি কেবলমাত্র সে নিজেই দায়ী হবে, নাকি যারা আরও অপেক্ষায় ওয়েটিংয়ে আছে যে উনি ছিটকে পড়লে আরেকজন ওই জায়গাটা পাবেন, তারা কি কোনো ক্রিয়ানক হিসাবে কাজ করবে কিনা, এই সুযোগ অথবা এই ষড়যন্ত্র এটি কোনোভাবে দেখছেন কিনা? না, ধরেন একটা নির্বাচনকে কেন্দ্র করে তো আপনার একটা আসনে অনেকগুলো প্রার্থী তো থাকে রাজনীতিতে, রাজনৈতিক দলে একাধিক, আমাদের দলে একাধিক প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে। অন্য কোন কোন দলে আছে আমি জানি না, কিন্তু আমাদের দলে আছে। একটা কনস্টিটিউন্সিতে 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন আছে, 10 জন আছে কোথাও কোথাও, যদি আমি বলি। প্রত্যেকের যোগ্যতা আছে।
এখন তো নমিনেশন তো একজনকে দেবে, বাকি যারা আছে তারা তাদের কী করণীয় আছে, তারা দলের প্রতি কমিটমেন্ট থাকলে দলের সিদ্ধান্ত মেনে নেবে, দলের সিদ্ধান্ত মেনে নিয়ে কেউ দলের সাথে কাজ করবে, কেউ হয়তো বা যদি মনে করে যে আমি আর এগিয়ে যেতে পারছি না, কাজ করতে পারছি না বা হতাশা আসে, হয়তো করবে না। কিন্তু দল বা রাজনীতি এটা তো স্রোতস্বিনী নদীর মতো, যেটা আপনার দি ব্রুকে আমরা পড়েছি আলফ্রেড টেনিসনের, ম্যান মে কাম অ্যান্ড ম্যান মে গো বাট আই গো অন ফর এভার। মানুষ আসবে যাবে কিন্তু নদী চিরবহমান। এরকম রাজনীতি, দল, দেশ এটা চিরবহমান, এটা এটার মতো করে চলে। এখানে কেউ থাকে, কেউ থাকে না, কেউ স্রোতের ইয়েতে ভেসে যায়, কেউ টিকে থাকে। কিন্তু আপনি অভিমানের কথা তো বললেন, সেখান তো এমনও আছে যে অনেক ত্যাগী নেতারাও, একাধিকই হয়তো ত্যাগী, যিনি পেয়েছেন তিনিও ত্যাগী, কিন্তু ত্যাগীদের মধ্যে অনেকে হয়তো মনোনয়ন সে পাচ্ছে না, এরকম ঘটনা তো ঘটছে, তাই না? না, এটা আমি আপনার কাছে নির্দ্বিধায় বলতে পারি যে অনেক ত্যাগী আছে দলের মধ্যে, যাদের এই প্রথম যে ঘোষণা হলো এখানে অনেক ত্যাগী নেতাদের নাম নাই, অনেক সিনিয়রের নামও নেই, সিনিয়র নেতাদের নাম নাই, এটা খুব সত্য কথা। আবার যাদের নাম আছে এখানে আমরা এই কথা বলতে পারবো না যে তাদেরও ত্যাগ নেই, সেটাও সত্য। দল নানা রকমের ইকুয়েশন করে বিশ্লেষণ করে তাদের নামগুলো ঘোষণা করেছে প্রাথমিক পর্যায়ে। তবে আমাদের মহাসচিব বলেছেন যে এটাই চূড়ান্ত মনোনয়ন নয়, তো এটা চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে। আর অন্যদিকে আমাদের সাথে ধরেন যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল কিছু ছিল জোটে, তো তারাও আমাদের সাথে নির্বাচন করবে, সেরকম একটি প্রক্রিয়াতে। তো নির্বাচন কমিশন আপনি জানেন ইতিমধ্যেই গতকাল আইন মন্ত্রণালয় থেকেও বলেছে যে তাদের প্রত্যেকে যার যার দলীয় প্রতীকে নির্বাচন করবে। সেই দিক থেকে চিন্তা করলে তারা তাদের দল থেকে নির্বাচন করবে, কিন্তু সেখানে আমাদের সাথে তাদের কিছু আসন বন্টন নিয়ে আলোচনা ছিল। এরকম কিছু আসনে আমাদের তো সেখানে ডিক্লেয়ার করে নাই। সেখানে আমাদের অনেক ত্যাগী প্রার্থী আছে যারা ওই আসনগুলোতে ওই জোটের প্রার্থী থাকার কারণে আমাদের ত্যাগী প্রার্থীরা নির্বাচন করতে পারছে না। তো এরকম একটা চ্যালেঞ্জও কিন্তু আমাদের দলকে গ্রহণ করতে হচ্ছে। সেখানকার যে ভোটার আছে, ওখানকার যে ওই জোটের যে প্রার্থী যেখানে যেখানে যাচ্ছে, সেখানকার যে বিএনপি দানিশিসের ভোটাররা আছে, কর্মীরা আছে, তারা খুব কষ্ট পাচ্ছে যে তারা দানিশিসে ভোট দিতে পারছে না, তারা দানিশিসকে পছন্দ করে। এমনকি আমি আপনাকে বলি দানিশিসটা এরকম যে মানিকগঞ্জে একসময় হারুনুর রশিদ মুন্নু সাহেব, উনি এমপি ছিলেন, উনি এখন প্রয়াত, ওনাকে ওনার শ্রদ্ধা রেখে আমি বলি যে তিনি এমপি হওয়ার পরে মন্নুসির মেকের তিনি তো অনেক বড় শিল্পপতি ছিলেন। তো মানুষ যেভাবে যে বিয়ে শাদিতে দাওয়াত দিলে এমপিরা যায়, তো উনি ওইভাবে যেতে পারতেন না। এরকম এলাকার কিছু লোকজন যে ওনাকে আর আমরা ভোট দিব না, মানে মনুষ্যকে আমরা ভবিষ্যতে ভোট দিব না, এরকম কিছু মানুষের একটা ইয়ে তৈরি করছে। তারপরে ওনাকে পরবর্তীতে ওনাকে নমিনেশন দিল, মানে কিন্তু আমাদের বিএনপি ঘাঁটি, তো ওখানে দানিশিস সভা ভোট দিয়ে আসছে। সকালবেলা ঘুম থেকে উঠে মহিলা বলে যে আমরা তো বলেছি মনু সাহেবকে ভোট দিব না, মনু সাহেব এমপি হইল কেমন, পরে বললো, তো ওনার ভাষায় বলছে যে ভোট দিলাম দিয়ে দানিশিসে এমপি দিল মন্নু, মানে সে মন্নুকে ভোট দেয় নাই, ভোট দিয়েছে দানিশিসে। আমরা আলোচনায় আমরা আমাদের যারা দানিশিসে কর্মীরা আছে তারা ওই জায়গাটা একটু কষ্টে আছে। একই সাথে যদি আমি বলি যে জোটে যারা আছে তাদের উপর সম্মান রেখে তারা এখন আসছে, আমার কোনো মানে প্রত্যেকটা জোটের যারা রাজনৈতিক দল আছে মনে করি যে তাদের প্রত্যেকটা দলেরই প্রতীক, তাদের রাজনীতি, তাদের আসন বিন্যাস করে সেইভাবে এগিয়ে যাওয়া উচিত। এবং ভবিষ্যতে যেন তারা একবারেই যে পার্লামেন্টে যেতে হবে এরকম না, যে আমাদের রাজনৈতিক দলটাকে আগে গুছাই, রাজনৈতিক দল করি, রাজনৈতিক দল গুছাই, মানুষের কাছে কমিটেড হই, মানুষের কাছেই যাই। কিন্তু ওনাদের কারোরই যে আমরা এসেই এমপি হতে হবে, জোট করে এমপি হতে হবে এবং দানিশিসের উপরে বা বড় দলের উপরে ভর করে এমপি হতে হবে, তো এটাতে হয় কি তাদের যে গ্রহণযোগ্যতাটা আছে সংগঠনের, সেই গ্রহণযোগ্যতাটা কিন্তু কমে যায়। আমি একটা বিরতি, তারা যোগ্য নেতা হিসেবে। আমি আপনার কথাটি নিলাম, যারা জোটে আছে তাদের অনেকেরই ভর করে বিএনপির উপর দিয়ে এমপি হতে চাই, কষ্টটা রয়েছে। অ্যাডভোকেট রফিক শিকদার বিএনপি নেতা, তার কাছে ছিলাম। বিরতির আগে ফিরছি এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়ুনার নূর আপনার কাছে। রফিক ভাইয়ের কথা সূত্র ধরি, তার আগে একটু বলে নেই, সেটি হচ্ছে যে আপনারা কি মোটামুটি কনফার্ম, মোটামুটি বললে তো আসলে কনফার্ম বলা যায় না, এটি কি ধরে মোটামুটি নেওয়া যায় যে আপনারা বিএনপির সাথে জোট করছেন? আমরা তো মোটামুটি শুনতে পাচ্ছি অনেকদিন থেকেই
এই গুঞ্জন আজকে আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন যে আমরা 300 আসনেই প্রার্থী দিচ্ছি এবং আমরা এককভাবে নির্বাচন করছি। জোটের আলাপ আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ছিল, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আমাদের সমমনা, তাদের সবার সাথেই আমাদের কম বেশি জোটের আলাপ ছিল। কিন্তু দিন শেষে আমাদের দলের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে আমরা অন্য কোন দলে কি হয় জানি না, অন্য দলে যেরকম ওই ওহিনাজিল হয়, আমাদের দলে আবার ওহিনাজিল হয় না। আমরা সবাই একসাথে বসে একটা প্রস্তাবনা আসলে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেই প্রস্তাবনাটা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেই সিদ্ধান্তটা নেওয়া হয়। তো এই ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা কোনো জোটে যাওয়ার ব্যাপারে আমাদের দলের ইন্টারনাল ফোরামে এখনো সিদ্ধান্ত হয়নি। এখন পর্যন্ত আমাদের ইন্টারনাল ফোরামে এটাই সিদ্ধান্ত যে আমরা 300টা আসনে আগামী 15 তারিখের মধ্যে আমাদের প্রার্থী ঘোষণা করব এবং এককভাবেই নির্বাচনে যাব। অ্যাডভোকেট হুমায়রা, খুব নতুন টার্ম ইদানিং, সেটি হচ্ছে জোটে যাব না কিন্তু সমঝোতা হবে। এটি দর্শক মানে জনগণকে একটু ধোঁয়াশায় আপনারা রাখেন যে জোট হবে না কিন্তু যাদের সাথে আপনাদের সমঝোতা হবে তারা প্রার্থী দিবে না। তো সেই প্রার্থী দিবে না যারা, এইটি কাদের সাথে আলোচনা হচ্ছে? বিএনপির সাথে কি বেশি একটু আগানো? এইটা হচ্ছে ওই মানে এইটা দুঃখজনক, এই সমঝোতার যে বিষয়টা, এই ধরনের আলোচনা কিন্তু আমাদের কাছ থেকে আসে না বা এই চেষ্টাটাও আমাদের থেকে আসে না। তো যারা প্রার্থী ঘোষণা করেছে এবং যাদের সাথে সমঝোতার আলোচনা আছে তাদের কারো কারো মধ্যে ওই টেন্ডেন্সিটা আছে যে কিছু কিছু জায়গায় তারা প্রার্থী ঘোষণা করে নাই। এইটা আলটিমেটলি টেন্ডেন্সিটা আমার কাছে এমন মনে হয়, আমি ব্যক্তিগতভাবে আমার ধারণাটা এরকম যে ওনারা মনে করেন যে ওই যে লন্ডনের প্রিন্স চার্লস, ওই লন্ডনের একজন প্রিন্স, উনি উনার তত্ত্বাবধানে উনার রাজতন্ত্রে উনি যাকে যাকে যার প্রতি করুণা করবে তাকে কিছু কিছু পদ ছেড়ে দিবেন, সেই করুণার দায় নিয়ে আর অন্যরা সেই অনুযায়ী তাদেরকে সরকার গঠন করতে হবে। দেখেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় সমালোচনা ছিল যে এই গত এতগুলো বছর আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন হইতে দেয় নাই এবং বিএনপিকে তো আসলে নির্বাচনের মাঠে নামতেই দেয় নাই। নামার আগেই বিএনপির কে নাস্তানাবুদ করে দেয়া, বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা, জামাত ইসলামের নেতাকর্মীদেরকে হয়রানি করা, জেল, জুলুম, গুম কোনো কিছু বাদ রাখে নাই। নিপীড়নের রাজনীতি এই কেন করেছে? করেছে শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য। এবং গত নির্বাচনে যেটা দেখলাম সেটা হচ্ছে কতগুলো ডামি ক্যান্ডিডেট দাঁড় করায় দিছে, কতগুলো রাজনৈতিক দল দেখলাম যে কি হুড়মুড় করে কতগুলো রাজনৈতিক দলের নিবন্ধন হলো, সেই রাজনৈতিক দলগুলো আবার নির্বাচনে নামলো। আলটিমেটলি মানুষ বোঝে। তো আমরা আসলে ওই শুভঙ্করের ফাঁকে পড়তে চাই না। জি, আমাদের স্পষ্ট বার্তা, আমরা যেহেতু জুলাইয়ের যে এত বড় একটা অভ্যুত্থান হলো, এত বড় একটা বিপ্লব হলো, এতগুলো মানুষ মারা গেল, তাদের প্রতি আমাদের যে দায় আছে সেই দায়ের জায়গাটা হচ্ছে দেশের রাষ্ট্রের কাঠামো থেকে স্বৈরতন্ত্রটাকে একদম মূলোৎপাটন করা এবং যারা এই দেশকে এত বছর শোষণ করেছে, নিপীড়ন করেছে, এক্সকিউজ মি, তাদের বিচার নিশ্চিত করা। এই জায়গায় এসে আমাদের ঐক্যমতে থাকার দরকার হচ্ছে ওই জুলাই স্পিরিটটা ধরে রাখার জন্য। কিন্তু রাজনীতিটা তো আলাদা জিনিস, সরকার গঠন করাটাও আলাদা জিনিস। সবাই যদি আমরাই সমঝোতা করে ফেলি তাহলে দেশটাকে বিপদগামী হওয়া থেকে রক্ষা করবে কে? ধন্যবাদ। সেক্ষেত্রে আপনারা সমঝোতা কিংবা জোটে না গিয়ে এনসিপি কি জনগণের কতটা আস্থা অর্জন করতে পেরেছে যে আপনারা আপনাদের প্রতীকী আপনাদের বিজয়ী করবেন, সেই প্রশ্ন নিয়ে ফিরবো। তবে তার আগে অ্যাডভোকেট রফিক, আপনার কাছে একটু আসি আপনার আগের প্রশ্নের জবাব দিয়ে। গত 17 বছরে আপনাদের সাথে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো একসাথে যুগপৎ আন্দোলন করেছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল একই সাথে কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপিও যখন অনেক সময় মাঠে ভয়েস রেজ করতে পারেনি, তখন অনেক লিডার আছে এই সকল দলের, হয়তো দল ছোট কিন্তু সে ভয়েস রেজ করছে। তাদেরকে আপনারা কেন এই মুহূর্তে আপনাদের ঘাড়ে ভর দিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, এরকম মনে করছেন? এই ফ্যাসিবাদ বিতরণে তো ওই সকল দলগুলোর ভূমিকা আছে। ফ্যাসিবাদ না গেলে তো আপনারাও নির্বাচন করে আগামীতে
সরকার গঠন করবেন, সেই স্বপ্নও তো মানুষ দেখতে ভুলে যেতে শুরু করেছিল। দেখুন, এটা তো ভোটের ব্যাপারটা তো সম্পূর্ণ জনগণের উপর ডিপেন্ড করবে। ভোটাররা কাকে দিবে না দিবে এটা তো আমাদের হাতে না। এখন ধরেন আমাদের বিএনপির একটা ভোট ব্যাংক আছে এবং বিএনপির দলীয় প্রতীক আছে ধানের শীষ। এখন বিগত দিনগুলোতে আপনি খেয়াল করে দেখবেন যে যেগুলো বিতর্কিত নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের সরকারের অধীনে, নির্বাচন কমিশন তাদেরকে দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে নাই। ওই নির্বাচনগুলোতে সর্বশেষ যে আপনার 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচনটি হলো, 7 জানুয়ারি নির্বাচন হয়েছিল না, কালো নির্বাচন, নাকি 5 জানুয়ারি হয়েছিল? 5 জানুয়ারি। ওই নির্বাচনে আপনি দেখবেন যে 28টি রাজনৈতিক দল, নিবন্ধিত দল অংশগ্রহণ করেছিল। 28টি নিবন্ধিত দলের মধ্যে 24টি দলের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, জামানতই পায় নাই তারা। 4টি দল, আওয়ামী লীগ সহ 4টি দল পার্লামেন্টে গেছে, যেটি টিকে নাই 5ই আগস্টের আন্দোলনের মধ্যে দিয়ে। এবং ওই সকল এমপিরা দেখেন পালিয়ে গেছে। শেখ হাসিনা প্লেনে পালিয়ে গেছেন, হেলিকপ্টারে, বাকিরাও পালিয়ে গেছে, হারিয়ে গেছে। একজন এমপিও পার্লামেন্টে দাঁড়িয়ে বলে নাই আমরা জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্টের মেম্বার আমরা আছি। একজন এমপিও প্রতিবাদ করতে দেখি নাই, কিংবা পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্টের সামনে দাঁড়াতে দেখি নাই। নো হায়ার। আমরা বলবো যে এটা কারণ হলো যে জনগণের ভোট ছাড়া যদি এমপি হয় এরকমেরই হয়। কিন্তু রফিক ভাই যাদের কথা বললেন, আমরা এর আগে দেখেছি আপনার যে প্রশ্নটা রাশেদ খান মেননরা তাদের দলের সাথে এখনকার এই যে জুলাই পরবর্তী বাংলাদেশের যে রাজনৈতিক শক্তি, সেই শক্তিকে কি আপনি ওই রাজনীতিকে এই রাজনীতি একসাথে আপনি কি কম্পেয়ার? না, আমি একসাথে করার এখন সময় নাই, মানে এখনো সুযোগ আসে নাই। তবে এটা ভবিষ্যৎ সময় কথা বলবে। কারণ এক সময় কিন্তু আমি যদি বলি আপনাকে, রাশেদ খান মেনন, ডাকসুর জিএস ছিলেন, একটা ইমেজ ছিল, কিন্তু একটা মানুষ ওনাকে খুব সম্মান করত। পরবর্তীতে সময়ের পরিক্রমায় উনি যখন এসে ভোট ছাড়া এমপি হলেন, একটি অনির্বাচিত সরকারের অধীনস্থ হলেন, মন্ত্রী হলেন, নানান কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ওনার ইমেজ কিন্তু আজকে বাংলাদেশে কোন জায়গায় আছে এটা দেশব্যাপী জানে। আমি ওনার উপর সম্মান রেখেই বলি। কিন্তু এনসিপি থেকে তো স্পষ্ট আজকে বলা হলো যে তারা করুণা চায় না। কারা? খুবই ভালো। আমার কথা হলো যে আমরা করুণা চাইবো আল্লাহর কাছে। আমাদের করুণা চাইবো জায়গা আছে তো, আমাদের আল্লাহর কাছে আমরা করুণা চাইবো, আমরা ভিক্ষা চাইবো, আমরা আল্লাহর কাছে দয়া চাইবো। তিনি দয়াময়। আমরা প্রত্যেকে যার যার রাজনীতি থাকবে, আইডেন্টিটি থাকবে, রাজনৈতিক দল থাকবে, প্রতিষ্ঠান থাকবে, প্রতীক থাকবে, আমরা লড়াই করবো। কিন্তু আপনারা যদি আমাদেরকে একেবারে লড়াই করে পার্লামেন্টে না গেলে কি রাজনৈতিক দল শেষ হয়ে যাবে? যদি আমি আপনাকে বলি গত 15 বছর যে আমরা পার্লামেন্টে যাই নাই, আমাদের বিএনপি কথা বলছি, জনগণের কমিটমেন্ট, জনগণের দাবি, জনগণের অধিকার নিয়ে আমরা কথা বলেছি, আমরা মিছিল করেছি, মিটিং করেছি। আপনি একবার বললেন না যে যখন আমরা কথা বলতে পারি না, যখন আমরা কত 17 বছর কথাই বলেছি। কথা বলতে যাওয়ার কারণে আমাদেরকে গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে, শত শত মামলা খেতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে। এমনকি আমাদের বিএনপির যে সকল নেতাকর্মীরা কারাগারে ছিল, এটা বলা ঠিক না, এটা আমি অহংকার করে বলছি না, গর্ব করে বলছি, সেই পরিমাণ নেতাকর্মী অন্যান্য দলের মধ্যেও নাই, যে পরিমাণ নেতাকর্মী কারাগারে ছিল। কিন্তু আপনি সেটা ছোট দলের যারা নতুন দল তাদেরকে বলছেন, ছোট দলকে না, আমি ছোট দল এরকম অনেক নির্যাতন ভোগ করছে, এরকম দল তো রয়েছে। আমি ছোট দলকে ছোট করে দেখছি না, তাদের উপর সম্মান রেখেই বলি। তাদেরও রাজনীতি আকাঙ্ক্ষা আছে, তারা অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছে। সেই অধিকার নিয়ে তারা যদি কাজ করে, তারা আরো বড় হবে আগামী দিনে। বড় হতে তো কোনো বাধা নেই কারোর, বড় তো হবে জনগণ দিয়ে, জনগণের আস্থা নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে। এটা কোনো দলের মধ্যে বেষ্টিত হয়ে থাকলে পারবে না। যেমন আমি আপনাকে বলবো যে আওয়ামী লীগের পেটে যারা চলে গেছিল, এমনকি জাতীয় পার্টি, এটা একটু বিরোধী দল হতে পারতো ওই সময়ে, তারা বিরোধী দল হয় না, তারা আওয়ামী লীগের পেটে চলে গেছে। তো পেটে চলে গেলে তো আওয়ামী লীগের হয়ে গেছে, এখন তারা হারিয়ে গেছে। তাদের সিট 36 থেকে 33টা থেকে 19টার মতো, গত ইয়েতে বোধহয় 10টা না 11টা ছিল। সুতরাং আমি সে কারণে বলবো যে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা, এনসিপি যে নতুন একটা রাজনৈতিক দল ওনারা করেছেন জুলাইয়ের পরে, জুলাইয়ের তাদের কন্ট্রিবিউশন আছে। আমাদের ছেলেমেয়েরা জুলাই আন্দোলন করেছে আমাদের সাথে একসাথে। যদি এনসিপি আনন্দ পায় বলতে যে আমরা অনেক কিছু করেছি, ভালো, তারাও করেছে। মুগ্ধরা মরেছে, আবু সাইদ মরেছে, মীর ওয়াসিম মরেছে, অনেকে মরেছে। ওরা তখন এনসিপি ছিল না, ওরা বৈষম্যবিরোধী ছাত্র নেতা ছিল, কেউ কেউ শ্রমিক ছিল, কেউ যুবক ছিল, তরুণ ছিল, আমরাও ছিলাম, আমরা অনেকে মরেছি, লড়েছি। সুতরাং এখন কথা হলো যে আমরা সবাই মিলে দেশটাকে আগামী দিনে গড়ব, এটি হলো আমাদের প্রত্যাশা। আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য হচ্ছে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ কাজ করব। তবে ফেসিবাদের সাথে
গণতন্ত্রের তো একটা পার্থক্য থাকবে, তাই না? গণতন্ত্রের দুশ্মন হচ্ছে সন্ত্রাস, দুর্নীতি। সুতরাং সন্ত্রাস, দুর্নীতি, ফিসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদেরকে নিয়ে তো গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। সেটি ভিন্ন কথা। গণতন্ত্রকামী যে সংগঠনগুলো আছে বিগত দিনে আন্দোলন করেছে, আমরা একসাথে কাজ করছি, আগামী দিনও কাজ করব এবং সবাই একসাথে মিলিয়ে কাজ করব। এখন যদি কেউ যদি আমাদের দলীয় সিদ্ধান্তে, জোটের সিদ্ধান্তে যদি আমাদের জোটের সাথে মিলিয়ে যদি কেউ নির্বাচনের রাজনীতিতে এগিয়ে যেতে চায়, আমি রফিক সিদ্ধার্থ সেখানে একা কেউ না। রফিক ভাই, এই জোট করায় আপনি অন্য দলের যে লাভবানের দিকটা দেখছেন, সেক্ষেত্রে তো লাভবানের দিকটা কি বিএনপির বা বড় দলগুলোর একটুকু হয় না? আপনি 100 টাকায় যদি আপনি 5 টাকারও ঘাটতি থাকে, আপনার জিততে 100 টাকা লাগবে, ওই 5 টাকা তো অন্যরা যদি আপনাকে না দেয় তাহলে তো 100 হবে না। সেটিও তো বিবেচ্য বিষয় না। এখানে লাভ লোকসানের কথা যদি আপনি বলেন, তাহলে আমি বলবো সেখানে যার যার কর্মকাণ্ডের উপর দিয়ে জনগণের কাছে তার এই দলগুলো যদি অন্যদের সাথে মিলে একসাথে জোট হয়, সেটি বিএনপির জন্য তো অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে। না, এখানে কোন দলে কে গেল না গেল এটা তো কারণ, যার যার দলীয়, প্রত্যেকটা দলের যার যার লাভ লোকসান সে বোঝে, ক্ষতি হিসাব এগুলো সবই তার আছে। সুতরাং সেখানে কথা না। আমার কথা হলো যে আমাদের রাজনৈতিক দল, আমরা একদিনই কি আমাদের এই দল এত বড় হয়েছে, ওটাকে বুঝতে হবে। এই যে দীর্ঘদিন আমাদের এই দীর্ঘ পরিক্রমার মধ্য দিয়ে আমাদের অনেক সংগ্রাম আছে, অনেক ত্যাগ আছে, এবং ত্যাগের মহিমে আমাদের আজকে এই বিএনপি আজকে মহিমান্বিত। সুতরাং এখানে যে বেগম খালেদা জিয়াকে যদি আপনি দেখেন, আমাদের দলের প্রধান, তিনি দেখেন যে 6 বছর তিনি কারাগারে ছিলেন ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। মিথ্যা একটা মামলা ফরমাইশে 2 কোটি টাকা 10 কোটি টাকা ব্যাংকই আছে, ওনাকে জেল খাটতে হয়েছে। তিনি 6 বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন। তিনি একবারের জন্য কিন্তু যদি বলতেন যে আমি রাজনীতি ছেড়ে দেব, আমি আমার ছেলের কাছে চলে যেতে চাই, আরামে থাকতে চাই, তো ওই সরকার তো ওনাকে গাড়ি নিয়ে উঠিয়ে দিল, প্লেনে নিয়ে উঠিয়ে দিয়ে আসতো। তিনি কিন্তু বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে যান নাই। তিনি, আপনি যদি ওয়ান লিভেনের কথা বলেন, ওয়ান লিভেনে বেগম খালেদা জিয়া জনগণকে ফেলে তিনি চলে যান নাই দেশের বাইরে। তিনি আন্দোলন, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায়, গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে দেশে, ততবারই বিএনপি জনগণের পাশে গণতন্ত্র সংগ্রামে দাঁড়িয়েছে। এবং এই গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে বিএনপি চেয়ে বাংলাদেশের স্বাধীনতার পরে যদি বলেন, জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন, স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধ এবং বিএনপি এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির যে ভূমিকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরবর্তীতে বেগম খালেদা জিয়ার প্রত্যয়শীল নেতৃত্ব, আজকের আমাদের নেতা তারেক রহমান সাহেবের ক্যারিসমেটিক লিডারশিপ, এইগুলোকে আপনাকে অভিন্নভাবে দেখতে হবে। সে কারণে এই দলকে মানুষ ভালোবাসে। একটা মনে রাখবেন সবসময় যে একটা দলের প্রতি যখন মানুষের শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, বিশ্বাস থাকবে, আস্থা থাকবে, তখন সেই দলটি সমগ্র জনগোষ্ঠীর হয়ে যায়। নিশ্চয়ই আমি আপনার কাছে ফিরবো আবারও। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছে আসি। যে প্রশ্নটি ছিল যে কতটুকু জনগণের আস্থা আপনারা নিতে পেরেছেন, যে যদি আপনারা সমঝোতার নির্বাচন কিংবা জোটের নির্বাচন না করেন তাহলে আপনাদেরকে বিজয়ী করবে, কতটুকু মনে হয় কয়টি আসনে আপনারা তখন বিজয়ী হতে পারবেন? আর ইতিমধ্যেই কি আপনারা সব প্রার্থী ডিক্লেয়ার করে দিয়েছেন? একটু আগেই বলছিলাম যে আমরা আগামী 15 তারিখের মধ্যে আমাদের 300 আসনের প্রার্থী ডিক্লেয়ার করার আমাদের এইটাই আপাতত আমাদের প্ল্যান। আর আপনি যেটা প্রশ্ন করছিলেন যে জনগণের কতটুকু সমর্থন বা হচ্ছে কতগুলো নির্বাচনী আসনে আমরা জয়ী হব, আমরা তো অভ্যুত্থান পরবর্তী দল, আমাদের বয়স মনে করেন মাত্র 7 মাস হলো। এই সময়ের মধ্যে আমরা এখন পর্যন্ত ধরেন 2 দিন আগ পর্যন্ত আমরা যেই চেষ্টা নিয়ে রাজনীতিতে এসছি এবং যেই চেষ্টা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, সেইটা পুরোটাই ছিল মানুষের জন্য স্বৈরতান্ত্রিক কাঠামোটা বিতাড়িত করা, জনগণের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার করা, রাষ্ট্রকাঠামোটাকে যে স্বৈরতান্ত্রিক কাঠামোটাকে দূর করে রাষ্ট্রকাঠামোটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এনে বিচার নিশ্চিত করে মানুষকে একটা স্বাধীন, মানবিক মর্যাদা সম্পন্ন একটা নাগরিক হিসেবে নিঃশ্বাস নেয়ার, বাংলাদেশে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা। ওই জায়গায় থেকে এই শহীদ এবং আহত পরিবারদের প্রতি আমাদের যে দায় আছে, সেই জায়গা থেকে আমরা রাজনীতি করতে এসেছি। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করার আশা বা নেশা কোনোটাই আমাদের ছিল না। আপনি যদি হিসেব করেন, যদি ওই হিসেবই থাকতো, আমরা অনেক আগেই অনেক সমঝোতা, জোট, আন্ডার টেবিল ডিসকাশন অনেক কিছু করে ফেলতে পারতাম, বিক্রি হয়ে যেতে পারতাম। আমরা তা করিনি। আমরা মানুষের প্রতি আমাদের যে দায়, সেই দায়টা, এই যে আহত নিহত পরিবার এবং সারা বাংলাদেশের জনগণের প্রতি আমাদের যে দায়, সেই দায়ের জায়গাটা থেকে রাজনীতি করতে এসেছি। এবং আমরা গুছিয়ে উঠবো। বাংলাদেশের মানুষ আমাদেরকে যেভাবে সাদরে গ্রহণ করছে, আমরা কোনোখানে
এই যে সারা জুলাইতে আমরা যখন সারা বাংলাদেশে জুলাই যাত্রা করলাম, মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মানুষ কি আবেগ নিয়ে আমাদের কাছে এসছে, কথা বলেছে। শুধু যে জুলাইতে আমরা মানুষকে ডেকে এনেছিলাম বলে মানুষ রাস্তায় এসে জীবন দিয়েছে এবং বাংলাদেশটাকে পুনরুদ্ধার করেছে এই স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে, ব্যাপারটা কিন্তু ঠিক এরকম না। এবং এটার একটা কন্টিনিউশনও আছে। আমরা প্রতিবারই যখন, আজকেও যদি আমাদের চট্টগ্রামে সভা হয়েছে, আপনি যদি দেখেন মানুষের কি উপচে পড়া ভিড় এবং কি স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ। এখন দুটোর মধ্যে পার্থক্য আছে। স্বাভাবিকভাবেই মানুষ ক্ষমতা কেন্দ্রিক যে দল বা যারা ক্ষমতার কাছাকাছি থাকে, মানুষ তাদের কাছে যাওয়াটাকে বেশি সুবিধাজনক মনে করে। কারণ দুইটা কারণ, একটা হচ্ছে মানুষের চাওয়া পাওয়ার একটা ব্যাপার থাকে, আর আরেকটা ব্যাপার হচ্ছে কিছু মানুষ রাজনৈতিক সুবিধা পাওয়ার আশায়, রাজনৈতিক দুর্বৃত্তায়নের চেষ্টায়ও ক্ষমতার কাছাকাছি যারা থাকে তাদের কাছে থাকতে চেষ্টা করে। কিন্তু আমরা আমাদের যে অবস্থান, সেই অবস্থানে আমাদের কোথাও কখনোই আমরা এই কথা বলি নাই বা এই কথা আমাদের আচরণেও বোঝা যায় নাই যে আমরা ক্ষমতার কাছাকাছি। যদিও আমাদেরকে নানানভাবে শুরু থেকে ট্যাগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বস্তুত সময়ই প্রমাণ করে দিয়েছে এবং দিবে যে আমরা শুধুমাত্র জনমানুষের রাজনীতিটাই করছি। এই কারণেই মানুষের উপর আস্থা রেখেই, মানুষের জন্যই যেহেতু আমরা রাজনীতি করতে এসেছি, মানুষের কাছে আমাদের অবশ্যই অবশ্যই চাওয়া পাওয়া, আশা এবং বিশ্বাস সবটুকুই এটাই থাকবে যে মানুষ আমাদেরকে বেছে নিবে এবং দেশের রাজনীতিতে যারা বিশৃঙ্খলা, সহিংসতা এবং নিজেদের মধ্যেই যারা নিজেরা কন্ট্রোল পজেস করতে না পারে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে। কারণ আরেকটা শেখ হাসিনা সরকার একই প্রক্রিয়ায় আবার মানুষ যাতে চুজ না করে, এটাই মানুষের প্রতি আমাদের আহ্বান। আমি অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছে ছিলাম, আমরা একটু ফিরছি অ্যাডভোকেট রফিক শিকদার, দুই আইনজীবী এখানে। সেখানটায় একটু আসি। ভাই, এই যে লেভেল প্লেইং ফিল্ড, এরকম তো কথা অনেক শুনছি, সবকিছু মিলে আইন শৃঙ্খলার পরিস্থিতিরও একটা বিষয় আছে। আজকে সেনাবাহিনীর পক্ষ থেকেও ব্রিফ করা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষায় অবাধ, সুষ্ঠু, উৎসব মুখর ভোটে হুমকি নেই, এটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও ব্রিফ করা হয়েছে, সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, সেনা সদরের ভোটের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। সবকিছু মিলে সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা, সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত। সেই আশ্বস্তর জায়গায় আপনি কি মনে করছেন রাজনৈতিক কর্মী হিসেবে যে ভোটের দিন যত ঘনিয়ে আসবে পরিস্থিতিটা আরো ভালো হবে মনে করছেন? নিশ্চয়ই। দীর্ঘদিন পরে মানুষ ভোট দিবে। প্রায় 15 ষড়যন্ত্রের কথা বলছিলেন, 15 কোটি ভোটার আছে যারা ভোট থেকে বঞ্চিত ছিল দীর্ঘদিন যাবত, তারা ভোট দিতে যাবে। এবং সরকার দৃঢ়কল্প বলেছে বারবার প্রধান উপদেষ্টা যে অতীতের যে কোনো মুহূর্তের চেয়েও, যে কোনো সময়ের চেয়েও অনেক সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। নির্বাচন কমিশনও খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং তারা সুন্দর ভালো পদক্ষেপ নিয়েছে নির্বাচন সুষ্ঠু করার জন্য। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে, সেনাবাহিনী আন্তরিক আছে এবং আমি বিশ্বাস করি জনগণও আন্তরিক আছে, ভোটাররা আন্তরিক আছে। রাজনৈতিক দল হিসেবে এখন যে রাজনৈতিক দলগুলো আছে তারাও নির্বাচনের কাছাকাছি এখন। সুতরাং সবার সন্নিহিত সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে নিশ্চয়ই একটা আমরা সুষ্ঠু একটা অবাধ একটা নির্বাচন আমরা দিই না উপহার জাতিকে। এবং শুধু নির্বাচন করাই আমাদের শেষ কথা নয়। আমাদের বিএনপির যে সামনে আমাদের যে চ্যালেঞ্জ, আমি আবারও বলি যে শুধু নির্বাচন করাই না, নির্বাচনের পরবর্তীতে জনগণের ভোটে যদি বিএনপি নির্বাচিত হয়, জনগণের ভোটে যদি বিএনপি সরকার গঠন করে, আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। আমরা 30 সেকেন্ডের জন্য আবার ফিরবো। অ্যাডভোকেট হুমায়রা, আপনার ভোটের পরিবেশ বা এখন দেশের আইন শৃঙ্খলা পরিবেশের বা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একদমই 1.5 মিনিটে একটু কমেন্ট শুনতে চাই। এটা খুবই উদ্বেগজনক যে যেই রাজনৈতিক দলগুলো এতদিন আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে এত নিপীড়ন সহ্য করেছে, তাদের সবচেয়ে বেশি দায়িত্ব ছিল যে বাংলাদেশে যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং নির্বাচনী পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ যাতে ফেরত আসে। বারবার 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 বলে তারা যেই কথা বলে দাবি করছে যে ভোটের অধিকারের জন্য তাদের আন্দোলন সংগ্রাম, সেই ভোটের অধিকার তারা অন্য কারোর জন্য যাতে নিশ্চিত না হয়, এমনকি নিজ দলের মধ্যেও যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে ফেরত না আসে, সেই জন্য তারা একমত হইতে পারে না। তাদের দলের নেতা বিদেশ থেকে নানান রকম অনুরোধ করে,
আদেশ সেটি দেয়, সেটি আপনি বলেছেন, জি। কোনোটাই তারা তাদের মাঠে কোনো কর্মী সেটা ফলো করে না। আবার তারা জোট করেছে, সেই জোটের যারা প্রার্থী আছে তাদের সাথেও তারা সহিংস আচরণ করে, নিজ দলের কর্মীদের সাথেও নিজ দল। আজকে চট্টগ্রাম ৮ আসনে একজন উনি গুলিবিদ্ধ হয়েছেন এবং তার সাথে তার একজন সন্ত্রাসী সরওয়ার নাম, সে মৃত্যুবরণ করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার জন্য এবং অস্থির করার জন্য যারা কাজ করছে, তারা নির্বাচন আসলে হয়তো চায় না, তারা এইভাবে করেই ক্ষমতা আসলে কুক্ষিগত করতে চায় যে সবাই। এটি আভ্যন্তরীণ কিনা সেটি কিন্তু প্রকাশ হয়নি, নাকি বাহিরের কোনো শত্রুরা? না ভাই, আপনি এটা দেখেন, আপনি যেই লোকের বিয়েতে আপনি গেছেন, যেই লোক আপনার সাথে একই সমাবেশে আছে, সেই লোক আপনার না, এটা আপনি বলতে পারবেন না? এটি এখনো তো আপনার তদন্তের আওতায় আছে, এখনো তো জানা যায়নি যে কারা করেছে। আপনার সমাবেশে বাইরের লোক এসে ভর করবে, তাহলে সেই বাইরের লোককে আপনারা ধরতে পারেন না কেন? সেটি হয়তো পুলিশ উত্তর দিবে। আপনি যে আসন, আপনি কোন আসনে এবার ইলেকশন করবেন একটু ক্লিয়ার করেন, সেই আসনের পরিস্থিতি কি? এখন আমাদের দলে যেহেতু এখনো নির্বাচনী আসন নির্ধারণের প্রক্রিয়া যাচাই বাছাই চলছে, এখন পর্যন্ত আমি ঢাকা 12 এবং নোয়াখালী 5 এই অথবা নোয়াখালী 4 এই কয়েকটা আসনে আমি নির্বাচন করার জন্য আমি আশা রাখছি বলে দলে জানিয়েছি। তো এই পর্যন্ত প্রার্থীদের যাচাই বাছাই হয়ে দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমি। ধন্যবাদ। একদমই আমি জাস্ট একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, নির্বাচন কমিশনের যে দায়িত্ব, যে নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং দেশের আইন শৃঙ্খলা যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী যাতে এইটা এনশিওর করে, সেইটার জন্য আমাদের সবার কাছে দাবি থাকবে যে বাংলাদেশের মানুষ যাতে চোখ খোলা রাখে, কাউকে যাতে সহিংসতা করে ক্ষমতা কুক্ষিগত করার যাতে কেউ সুযোগ না পায়, সেই জন্য সবাই সচেতন থাকবেন। রফিক, আপনাদের আভ্যন্তরীণ কার সাথে কার হয়েছে আমি তো আগেই বললাম যে এটা তদন্তের ব্যাপার, আর এটা যদি হয়েও থাকে এটা আমাদের দল সিদ্ধান্ত নেবে, যদি আমার দলীয় কোনো হয়ে থাকে। আমি জানি যে এটা তদন্ত না করলে তো এটা আসলে বলা যাচ্ছে এরকম কোথাও যেন অভ্যন্তরীণ গন্ডগোল না হয়। আমাদের দল খুব মানে দৃঢ়ভাবে আমাদের দলের নেতা তারেক রহমান সাহেব অবস্থানে আছেন যে দলের সিদ্ধান্তের বাইরে বা দলের বা দেশের অস্থিতিশীল তৈরি করবে বা কেউ যদি করে চাঁদাবাজ বা যেগুলো আছে এগুলো অন্য দলের নাই, অন্য দলের ইতিহাস নাই যে কোন অন্যায় করার কারণে যে তাকে পার্টি থেকে বহিষ্কার করা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে বলা যে তাকে গ্রেপ্তার করার এই রেওয়াজ একমাত্র বিএনপির মধ্যে আছে এবং এটা বিএনপিটা করে। যদি ভুলভ্রান্তি করে তাকে শাস্তি দেওয়ার জায়গাটা বিএনপি করে। সুতরাং এখানে উমায়নুর যেটা বলেছেন সেটা যদি বিএনপির কারণে হয়ে থাকে সেটা হবে, কিন্তু আগেই তদন্তের আগেই ওনার এটা বলাটা ঠিক হয় না। আমরা আগামী দিনে আমি শেষ করি, আমরা আগামী দিনে আমাদের যে চ্যালেঞ্জ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে, আমরা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যেন শান্ত থাকে, আমরাই তো বেশি চাইবো, কারণ আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গত 17 বছরে। বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজনৈতিকভাবে, আমাদের গুম খুন অনেক আমাদের স্বজন হারিয়েছি, আমরা বাড়িতে থাকতে পারি না নির্বিঘ্নে, আমরা ঘরে থাকতে পারি না, আমাদের জেল ছিল, আমাদের একটা কারাগার, আমাদের একটা সংগ্রামী আমাদের ছিল জেলের ভিতরে জীবন। সুতরাং এখানে আমরা কেন চাইবো না যে আগামী নির্বাচনটা সুষ্ঠু হোক, আমরা কেন চাইবো না যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে থাকুক, আমরা কেন চাইবো না যে দেশের পরিস্থিতি একটা স্থিতিশীল থাকুক? আমরা অবশ্যই চাই এবং আমরা চাই বলেই আমাদের দল সে ব্যাপারে দৃঢ় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যে কোনো মূল্যে আমরা পরিবেশ সুন্দর রাখবো এবং সবাইকে নিয়েই যত জোট আছে যারা আছে প্রত্যেকেরই রাজনীতি করে অধিকার আছে, নির্বাচন অধিকার করার অধিকার আছে এবং যার যার ত্যাগ আছে তাদের ত্যাগের মহিমা তারা এগিয়ে আসবে এবং আমরা বিশ্বাস করি তাদেরকে নিয়েই আমরা সবাই একসাথে আমরা আগামী দিনে সুন্দর সুখী মুক্ত বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ বিশৃঙ্খলা তৈরি করে তাদের বিরুদ্ধে তো পদক্ষেপ নিচ্ছে, আপনারা তারপর আশ্বস্ত হতে পারছেন না কেন? একদম 30 সেকেন্ডে আমার হাতে আসলে ওনারা যে পদক্ষেপ নিচ্ছেন এগুলো দৃশ্যমান না। দৃশ্যমান হলে মহাসড়ক অবরোধ হতো না, দৃশ্যমান হলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মহাসড়ক আটক রেখে তারা নির্বাচনী প্রচারণার কাজ করতেন না। সুতরাং ওনাদের বিষয়ে সমালোচনা হচ্ছে, আমার কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জাতির কাছে এই মেসেজ পৌঁছে দেয়া যে আপনারা সচেতন থাকবেন। এই দেশে 15 বছর যারা এই দেশে শাসন করতে পেরেছে এই জন্যই পেরেছে যে আমরা চুপ করেছিলাম, আমরা যাতে ভবিষ্যতে আর কোনো কাউকে এই ধরনের সুযোগ না দেই যে যারা চাঁদাবাজি করবে বা জনগণের কাছে ধন্যবাদ অ্যাডভোকেট রফিক শিকদার আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার আগে দেশ, আর এই দেশটাকে কল্যাণমূলক একটি দেশ হিসেবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।